যে কোনো জায়গায় অ্যাক্সেস নিতে পারবে। মনে পড়লো যখন আমি মোদির প্রসঙ্গ তুললাম, আচ্ছা তুমি তো অনেক রাফ অ্যান্ড টাফ সাংবাদিকতা করেছো, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সবাই জানে। আচ্ছা আমাদের তো জীবনে বোধের ক্ষেত্রে পরিবাররা এমনি বিরক্ত হোক, তুমি যখন একটা ভয়ঙ্কর এই কাজ করছো, অ্যাট্রাকটিভ কাজ আমরা দেখছি, তো বাড়িতে তো আসতে না, তো বাড়িতে একটু পরিবারের প্রশ্নে আসি, কিছু বলতো না যে যাচ্ছে আসছে না? না আমি না এইটাতে না আমি খুব লাকি যে আমার পরিবারের থেকে আমি খুব সাহায্য ভালো পেয়েছি। তার কারণ হচ্ছে এইটা যদি না পেতাম, যদি নানা রকম সমস্যা থাকতো, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম। মানে আমি আমার কাজটা করে স্যাটিসফাইড যে আমি কাজটা করতে পেরেছি এবং একটা কিছু করতে পেরেছি এখানে, যেটা লোকে মানে আমার দিক থেকে বা যারা মানে আমি এটা জোর মানে এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মবিশ্বাস। আমি মানে বলতে চাই যেটা, যে মাওবাদীদের ইতিহাস যখন ওয়েস্ট বেঙ্গলে লেখা থাকবে, তাহলে আমি যা কাজটা করেছি আমার প্রসঙ্গ কিন্তু বাদ দিতে পারবে না। এক্স্যাক্টলি, তুমি আমাকে উপেক্ষা করতে পারবে না। এক্স্যাক্টলি, তুমি আমাকে বলতে পারো যে চিত্রদীপ দা এই জায়গা থেকে মানে যে কটা ওয়েস্ট বেঙ্গলে মাওবাদী রিলেটেড ইনসিডেন্ট হয়েছে, সব কটাতে কোনো না কোনো ভাবে আমার উপস্থিতি ছিল, আমার একটা ভূমিকা মানে সেটা ঘটাতে নয়, মানে কাভার করতে, লোকজনকে সামনে ওই মূল ঘটনাটাকে এক্সপোজ করতে। যেমন ধরো অতীন দত্ত যে হয়েছিল, অতীন দত্ত এটা এটা অনেকেই জানে এবং আমি আমার যে বই আছে সেই বইও লিখেছি, যে লালগড় যে অশোকমোহন চক্রবর্তী এক্স্যাক্টলি। কিন্তু সেই নেগোসিয়েশন হওয়ার পর যখন তিনি ওসিকে যখন সংবাদ মাধ্যমের সাথে কথা বলাতে চাইছিলেন, তিনি তো প্রথম ফোনটা আমাকে করেছিলেন যে এই না ওসি বাবুর সঙ্গে কথা বলো, ওসি বাবু আমাদের ডেরাতে কেমন আছে কথা বলো। অনেক সাংবাদিককে তিনি পরে ফোন করেছেন, কিন্তু আমার সৌভাগ্য যে আমি সৌভাগ্যবশত সেই সাংবাদিক যে একমাত্র ওই ডেরাতে আমি ওই ইন্টারভিউটা নিতে পেরেছিলাম, বাদ বাকিদের কেউ রাতে ঘুম ভাঙেনি, ফলে তারা কেউ ইন্টারভিউটা নিতে পারেনি। তো আচ্ছা হ্যাঁ, এবার একটু চলে যাই ভূস্বর্গে চলে যাই। হ্যাঁ, তো অনেক এত বড় উপাখ্যান, চিত্রদীপ চক্রবর্তী মানে অনেক বড় উপাখ্যান উপন্যাস। আচ্ছা সেটা হচ্ছে রে 2019 ফেব্রুয়ারি মাসের ডেটটা হয়তো 15-16 হবে বোধ হয়। আমি তখন জম্মুতে, মানে তখন একটা ডিজিটাল মিডিয়া করতাম, পুলওয়ামা অ্যাটাক। তো 42 জনের মৃত্যু সিআরপিএফ জওয়ানের, পরে তো অনেক কিছু হয়েছে। আমি তোমাকে ফোন করে বললাম যে এরকম হয়েছে, তুমি তখন তুমি এটা এখনো সেই জায়গাতেই আছো, তুমি একটা লেখা ছেপেছিলে আমার। সেই পুলওয়ামার অ্যাটাক একটু ব্যাক দাও না, একটু মানে সেই ওইটা তো আমার থেকে তুমি ভালো বলতে পারবে, তুমি ওইটা আমার থেকে তুমি অনেক বলতে পারবে, কারণ তুমি ওই স্পটে গিয়েছিলে, আমি সেই সময় স্পটে যাইনি। ফলে আমি যেটা পেয়েছি চুইয়ে আসা যে সমস্ত ইনফরমেশন সেগুলো আমি পেয়েছি। দেখো কোনো জায়গা না ফার্স্ট টাইম তুমি কোথাও গেলে সেখানে তুমি যা দেখতে পাবে, তারপর তুমি যদি সেটা বর্ণনা শোনো তাহলে কিন্তু তুমি দিতে পারো না। আমি এখন দেখছি অনেক লোকের প্রবণতা আছে, তারা কোনোদিন তারা লালগড় কাভার করেনি বা যে কোনো আন্দোলন কাভার করেনি, তারা কোথাও যায়নি, তারা সেফ কিছু লোক হয়তো সেখানে গিয়েছিল, তারাও আদৌ গিয়েছিল কিনা সেখানে তাও নিয়েও সন্দেহ আছে, তারা সেগুলো নিয়ে ঢাউস সব বই লিখে ফেলছে। আমি এইরকম হচ্ছে এখন। আচ্ছা, তো ফলে হচ্ছে যে আমি না চুইয়ের রেফারেন্সে আসা কোনো রেফারেন্সের ভিত্তিতে আমি কোনো তোমাকে তথ্য দিতে চাই না, যে তথ্যটা দেখো আমি তুমি যদি বলো তাহলে আমি 2019 সালে পুলওয়ামা অ্যাটাক নিয়ে 1 ঘন্টার একটা 1 ঘন্টা তোমাকে ইন্টারভিউ দিতে পারি, যেটার মধ্যে হয়তো অনেক নতুন তথ্য থাকবে, কিন্তু সেটা কিন্তু আমি আমার নিজস্ব ইনফরমেশন না, কারো কাছ থেকে নিয়ে দেয় আমি তোমাকে ইনফরমেশন দেবো। পুলওয়ামা অ্যাটাক হচ্ছে তখনকার দিনে মানে 2019 সালে যেটা বলা হয়, প্রচুর বিরোধীরা দাবি তুলেছিল যে এটা বিজেপির হাত থাকতে পারে, কেন এটা নিয়ে এত করা হচ্ছে। পুলওয়ামা অ্যাটাকটা পাকিস্তান কিন্তু কনস্পিরেসিটা এই যে যেটা পেহেলগাঁওতে হয়েছে ওই রকম ভাবে কিন্তু ওরা অনেকদিন ধরে তৈরি করেছিল, যে কিভাবে ওটা করবে, কিভাবে ওটা ওইখানে লোক ঢোকাবে ওই কনভয়ের মধ্যে, টাইমিংটা। এবং সেইটা কিন্তু যে স্ট্র্যাটেজিতে করেছিল, এতদিন পরে ধরে এই বছরের এপ্রিল মাসে যেটা হলো আর আমি প্রশ্ন আসবো, যেটা হলো ওই ওরা কিন্তু ওই প্রযুক্তির ব্যবহার করে পদ্ধতিটা অনেক চেঞ্জ করে ফেলেছে। মানে তুমি পুলওয়ামার সঙ্গে এই অ্যাটাকটা কিন্তু কোনোভাবে এক করতে পারবে না, এবং মুখগুলো চেঞ্জ হয়ে গেছে। সংগঠনগুলো এক আছে, সংগঠনগুলো এক বলতে এই যে রেজিস্ট্যান্স ফোর্স যেটা বলা হয়, তো তারা কিন্তু অ্যাকচুয়ালি তো তুমি তাদের সরাসরি লস্কর বা জেস তো বলতে পারবে না। আগের গুলো যেমন লস্কর বা জেস তুমি বলতে পারবে, কাশ্মীরে যেরকম ইয়েগুলো হয়, অ্যাটাক গুলো হয়। তো ফলে ওরা কিন্তু ইন্ডিয়ার উপর দেখো, পাকিস্তানের যে অর্থনীতি বলো, পাকিস্তানের যে পলিটিক্স বলো, সেইটা যদি ইন্ডিয়া বিরোধিতা না থাকে তাহলে কিন্তু কেউ টিকবে না। যেমন ইমরান খান টিকতেই পারেনি, তার কারণ উনি ওই রকম মানে কি বলবো, মানে আগুন খেকো ইন্ডিয়া বিরোধিতাতে উনি যাননি। উনি অনেকটা তাও অনেকটা ছিলেন, সহাবস্থান ছিল নানা রকম, উনি নানা রকম ভাবে কৌশল প্রয়োগ করে, যেহেতু ক্রিকেটটা খেলেছেন ওইখানে মগজাস্ত্র প্রয়োগ করেছেন, সেটা তিনি পলিটিক্সে করে তিনি
চালাচ্ছিলেন, কিন্তু ওই দেশটা তো সেরকম নয়। ওই দেশের হচ্ছে অর্থনীতি ভেঙে গেছে, ওই দেশের তোমার কিছুই নেই কার্যত। তুমি দেখো না, মানে যদি ইন্ডিয়া বিরোধিতা না থাকে, তুমি নিজে বলো তো যে পাকিস্তান কি নিয়ে বেঁচে থাকবে? ক্রিকেট তো শেষ, ক্রিকেট তো এখন যা খেলা হয় সবকিছু তো হারে ওরা। ওকে রাখতে হবে তাদেরকে, এক্স্যাক্টলি রাখতে হবে। এবার তোমার একটাই স্ট্র্যাটেজি, ইন্ডিয়া বিরোধিতা করা। আচ্ছা এবার আরেকটা প্রশ্নে আসি, এটারও আমি সাক্ষী। আসলে হয়তো মেন স্ট্রিম মিডিয়া চাকরিগুলো হয়তো আমাকে পাঠাতো না। তুমি জানো তো যে বসেরা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। যেহেতু আমি নিজস্ব স্বতন্ত্র মিডিয়ার পক্ষে কথা বলি, আমার নিজেরই প্রতিষ্ঠান, হঠাৎ করে যখন এই 25শে এপ্রিল বৈশারণ ভ্যালিতে যখন ঘটনা ঘটলো, আমার একটা আন্দাজ ছিল, একটা আন্দাজ যে জাস্ট ওয়েট প্রাইম মিনিস্টার, যে কিছু একটা হবে। 25-26 ঘটনা যখন হলো, এক তো ওই ওখানে বজরঙ্গি ভাইজানের মুভি হয়েছে, ওখানেও গেছি আমি, বেতাব ভ্যালি, আমার ওই অঞ্চলগুলো ঘোরা। তা আমার একটা মনে মনে কল্পনা ছিল যে এই ঘটনা হয়তো মিনিমাম 7 দিন সময় নেবে। ঠিক তাই 3 তারিখ বা 4 তারিখে যখন স্টার্ট করলেন অপারেশন, আমি তখন অলরেডি উপরে, আচ্ছা, মানে টাবি নদী ক্রস করে আমি ছিলাম নদী উপর দিয়ে, আমি তখন ভূস্বর্গে গিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যাবেলাতে যখন আমি লালকে ওই লাল চকে দাঁড়িয়ে ইন্টারভিউ স্টোরি করছি, আমাকে সিআরপিএফ জওয়ান বলছে জো বলনা হয় বলিয়ে, দেশ কে এগেন্স্ট में नहीं बोलना है। তো আমি বলেছি, আমাকে কপি টপি খাইয়েছে। আমি কেন প্রশ্নটা করছি, আমি দেখলাম যে কাশ্মীর কার্য তো খালি হয়ে গেল ওই সময়টা, শিকারা যারা তারা কান্নাকাটি করছে। তখন আমি বললাম কি দা কোয়েরি, ছোট মাতলাম খায় না, মাথায় দেয়, বাংলা বুঝবে না, তা আমি হিন্দিতে কথা বলি। তবে একটা শিকারা ভাড়া করে 350 টাকা নিয়েছিল। তো কাশ্মীর কি করি, স্বামী কাপুর আর শর্মিলা ঠাকুরের সেই মুভি দিয়ে কিছু কথা শুরু করলাম, হিন্দিতেই হলো। যখন অপারেশন স্টার্ট হলো, রাত তখন 1:30 ঘড়িতে দেখছি 1:20, 1:20 অলরেডি সাইরেন বাজছে। কি ব্যাপার শুনছি, তারপর বেরিয়ে পরের দিন দেখি আমি বারামুলা চলে গেছি, বারামুলা থেকে পিওকে যাওয়া যায়। তারপর দেখি সন্ধ্যাবেলা সমস্ত লাইট অফ হচ্ছে, সব বলছে দাদা বন্ধ কিজিয়ে, দেখি ড্রোন আসছে ওপর থেকে। আমি খুব এক্সাইটেড, খুব একজন রিপোর্টার হিসেবে কাশ্মীরে কভার করার সত্যি এক্সাইটেড আমার। এটা লাইফ টাইম। আচ্ছা, আজ বসেরা আমায় পাঠাতো না, কারণ আমি পছন্দের নই। মানুষকে দেখেছিলাম কি ভয়ঙ্কর জানিস, এবং সেখান থেকে অবাক, মানে যদি তুমি মানে আমাদের যখন দেশ ভাগ হয়েছে সেই সময় যারা পাকিস্তান থেকে ভারতের যে ট্রেনে যাত্রা করার যে অভিজ্ঞতা, সমস্ত রুট বন্ধ, রামমণি ধস নেমেছে, একটাই ট্রেন কাশ্মীর, মানে শ্রীনগর স্টেশনটা ভূতের স্টেশনের মতো মনে হবে। 11টা ট্রেন 4:20 এলো, আমাকে নামতে হবে কারণ যেতে পারবো না। ওখান থেকে সান্থালিয়া হয়ে আমি একটা জায়গায় নামলাম, সেখান থেকে একটা গাড়ি ভাড়া করেছি। আমাদের গাড়ি উধমপুর, মানে ধস নেমেছে, চারিদিকে দেখছি অন্ধকার, তখন ব্ল্যাক আউট অলরেডি শুরু হয়ে গেছে। ড্রাইভার বলছে দাদা আর জানি सकते। গোয়ার দুটো ফ্যামিলি ছিল মহিলা, তাদেরকে আমি গার্ড করে ওখান থেকে সোজা জম্মু নেমে দেখি অন্ধকার, উপরে চলছে তখন দ্রোণ, টাবি নদীর পাশেই আমি ছিলাম। এগুলো কেন বলছি, এগুলো হচ্ছে যেহেতু কাছ থেকে দেখেছি বলে। তো আমাদের তো নেশনে একটা ভূমিকা মিডিয়া থাকবে। তো বৈশারণ ভ্যালি যে অ্যাটাক আর পুলওয়ামার অ্যাটাক মধ্যে পার্থক্য আছে অনেক। বিং এ জার্নালিস্ট, তুমি এটাকে কিভাবে, মানে তোমার ব্যাখ্যাটা কি? না, এইটা দেখো, এইটার ব্যাখ্যা হচ্ছে, আমি রিসেন্টলি একটা বইও লিখেছি, সেটা হচ্ছে পেহেলগাঁও ষড়যন্ত্র এবং নাশকতার নীল নকশা, মানে ব্লু প্রিন্টটা কিভাবে তৈরি হচ্ছে। এটা কিন্তু আমরা যে ভাবছি হঠাৎ করে করেছে এমনটা নয়, কিন্তু তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে ওরা দেখো যে স্পেসিফিক, যে ওরা তো প্রথমে 3টে জায়গা বেঁচেছিল, 3-4টে জায়গা বেঁচেছিল, তার মধ্যে আলটিমেটলি ওরা বৈশারণ ভ্যালিটা করার সিদ্ধান্ত নেয়। আরু ভ্যালি, আরু ভ্যালি, এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেকগুলো একাধিক জায়গা ওরা করেছিল। তো এইবার যেটা হয়, এইটা হচ্ছে ওরা একটা ম্যাক্সার বলে একটা সংস্থা আছে, আমেরিকান সংস্থা। ম্যাক্সারের কাজ কি না, ম্যাক্সার হচ্ছে স্যাটেলাইট তোমার পিকচার, মানে তুমি ধরো এই যে আমরা এখানে বসে আছি, স্যাটেলাইটে আমাদের এখন তো অন্ধকার হয়েছে, আমাদের জুতোর রং দেখা সম্ভব না। ম্যাক্সারের কাছে এমন কিছু তোমার মানে প্রযুক্তি আছে, যেই প্রযুক্তিতে ও ওপর থেকে তুমি কথা বলছি, আমাদের এই অন্ধকারের জুতোর রংকে সে কিন্তু পরিষ্কার দিয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সার কোম্পানি। তারা বিভিন্ন দেশের যে ডিফেন্স এগুলো বা এই যেগুলো আছে আর কি, মানে আমাদের কি বলবো, মানে নিরাপত্তার সঙ্গে যুক্ত ন্যাশনাল সিকিউরিটি এরকম যে এজেন্সিগুলো কাজ করে, তাদেরকে ছবি সাপ্লাই দেয়। ম্যাক্সার কোম্পানি হচ্ছে, দেখা যায় যে বিএসআই বলে একটা সংস্থা, তারা হচ্ছে যাদের হেড অফিস হচ্ছে করাচিতে, সেই বিএসআই বলে একটা সংস্থা ম্যাক্সারের থেকে 1 বছর ধরে কাশ্মীরের বিভিন্ন জায়গা, সেন্সিটিভ জায়গাগুলোর স্যাটেলাইট পিকচার নিয়েছিল। এবং লাস্ট যখন অ্যাটাকটা হয়, তার 1 মাস আগে থেকে তারা পরপর কয়েকদিনের ছবি কালেক্ট করেছিল, এবং অ্যাটাকটা হয় 10 দিন আগে লাস্ট ওরা বৈশারণ ভ্যালির ছবিটা নিয়েছিল, স্পষ্ট ছবি দেখার জন্য কত লোক আসে, কিভাবে হয়।
মজার বিষয়টা হলো এই যে বিএসআই বলে যে সংস্থা, সেই সংস্থাটা আব্দুল খোমেনি বলে একজন আছে, তিনি হচ্ছে অন্যতম ডিরেক্টর, হেড অফিস করাচিতে এদের। এরা এই ভদ্রলোক কিন্তু আমেরিকাতে সাজাপ্রাপ্ত লোক। ইনি আমেরিকার কিছু সেনসিটিভ ডকুমেন্ট চুরি করে মানে বিস্ফোরক বা আমরা কি হাঁটতে হাঁটতে পারি? আমরা হাঁটি, বিস্ফোরক হাঁটতে হাঁটতে কথা বলি। কারণ হচ্ছে আলো আমাদের আছে পর্যাপ্ত, একটু সেটা হ্যাঁ বলতে পারি। যেটা বলছিলাম বিস্ফোরক তৈরির যেটা তুমি বলছিলে, বিস্ফোরক তৈরির ওই যে জিনিস মানে সেনসিটিভ তথ্য চুরি করে তিনি ওটা নিজের দেশে নিয়ে গেছিলেন। এটা পরবর্তীকালে পাকিস্তান ব্যবহার করে। এবার ব্যবহার করার পর সেটা আমেরিকা জানতে পারে এবং তাকে কিন্তু কড়া শাস্তি দেয়, কিন্তু তাকে সেই শাস্তিটা ইমপ্লিমেন্ট করা যায়নি যেহেতু তিনি পাকিস্তানে চলে যায়। মজার বিষয় হলো এই ম্যাক্সার কোম্পানির পার্টনার হিসেবে বিএসআই কোম্পানি যে ছিল, সেই বিএসআই কোম্পানির ডিরেক্টর কিন্তু এই ভদ্রলোক, যাকে আমেরিকা শাস্তি দিয়েছে নিজের দেশে সেনসিটিভ তথ্য চুরি করার জন্য। তার মানে সেল কোম্পানি বলবো আমি, তার কোম্পানিকে আবার ম্যাক্সার নিজেদের পার্টনারশিপ দিয়েছে ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য। এর হিসেবটা কি করে মেলাবে? দেখো চিত্রটা তুমি যেটা বললে তো অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, মানে বলে না বাউন্সার দিচ্ছ তো, আসলে তোমাকে দেখে তো আমরা শিখেছি, এখনো স্বীকার করতে দোষ নেই, কিন্তু তোমার অভিজ্ঞতা কাজে আমি নেই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, বৈশারণ ভ্যালির পরে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ যেখানে প্রধানমন্ত্রী দেয়, আমাদের শান শওকত যেখান থেকে হয়, RDX ব্লাস্ট উড়ে গেল, এখন দেখো এটা নিয়ে কোনো আলোচনা নেই, চুপচাপ। তার কারণ হচ্ছে যেহেতু দেখো সেটা হচ্ছে দুটো তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে আমরাও কিন্তু পাকিস্তান কোনো না কোনো জায়গায় পাকিস্তান বিরোধিতা করতে বড্ড বোধহয় বেশি ভালোবাসি আর কি, যে পাকিস্তান হলে পরে আমাদের যাবতীয় হয়ে যায়। এই ক্ষেত্রে কেন চুপ করা হয়েছে, তার কারণ হচ্ছে এটা ইন্ডিয়ার ভেতরে হয়েছে, ওরা ষড়যন্ত্রটা করছিল। তার মানে কোনো না কোনো ভাবে এখানে একটা গোয়েন্দা ব্যর্থতা থেকে যায়। ধরো ওই যে ওরা যে জেসি মোহাম্মদের নামে পোস্টারটা কাশ্মীরে দিয়েছিল, সেইটা যদি ওই ভদ্রলোক যে ওইখানকার পূর্যাবে ছিলেন সন্দীপ চক্রবর্তী, মানে সাউথের চক্রবর্তী, তো তিনি যদি না ওটা নিয়ে খোঁজ নিতেন, কারণ পোস্টার তো কাশ্মীরে অনেক জায়গায় পড়ে, মাঝে পড়ে, না করতেন, এত বড় কনস্পিরেসিটা কিন্তু সামনে আসতো না। এবং এরা কতদিন ধরে করেছে ভাবো, যে তার ফলে হচ্ছে এরা এগুলো জোগাড় করতে পেরেছে। এবং এটাও আমাদের গোয়েন্দা ব্যর্থতা যে ডাক্তার হ্যাঁ মানে উমর কাটো সবাই যারা সবাই যে ডাক্তার আছে, মোজাম্মেল, এই যে একটা ডাক্তারদের মধ্যে একটা র্যাকেট এবং ডাক্তারদের যে মগজ ধোলাই করে এরকম একটা কাজ করা হচ্ছে, সেইটা আমাদের দেশে গোয়েন্দারা ধরতে পারে। এইটা কিন্তু মারাত্মক জিনিস। ধরো যে কোনো প্রফেশনেই তো হতে পারে যে তারা ওইভাবে তোমাকে মানে ইয়ে করে মানে ওই পথে নিয়ে যেতে পারে, যে নাশকতা বা অন্যান্য সন্ত্রাসবাদের বীজ তোমার মধ্যে ঢুকে দিতে পারে। এটা কিন্তু মানে এটা গোয়েন্দা ব্যর্থতা মানতে হবে। 1 2 নম্বর যেটা তুমি বলছো হইচই হলো না, তার কারণ হচ্ছে এর সঙ্গে পাকিস্তানের সরাসরি তো ওইভাবে যোগ হলো না। যদি পাকিস্তান হতো, দেখতে আমরাই লাফালাফি করতাম যে পাকিস্তান যুক্ত, কিন্তু আমাদের সতর্ক হওয়ার কারণ এই কারণেই হওয়া দরকার যে ভারতের মধ্যে বসেও কিন্তু ষড়যন্ত্রের জাল বোনা হয়, এবং সেক্ষেত্রে পাকিস্তান না করলেও কিন্তু পরে তো দেখা গেল পাকিস্তানের সঙ্গে লিঙ্ক আছে, যে জেএসের যে মহিলা সংগঠনগুলো করেছে তার সঙ্গে শাহিনের যোগাযোগ আছে, কি বলে মাসুদ আজাহারের বোনের সঙ্গেও যোগাযোগ আছে, সেই লিঙ্কগুলো পরে এলো। কিন্তু যেহেতু হলো না, এটা হচ্ছে বলতে গেলে গোয়েন্দাদের ভাষায় ওপেন অ্যান্ড শাট কেস, যে কে করেছে আমি জানতে পেরেছি, তার কনস্পিরেসি কি ছিল সেটা আমি জানতে পেরেছি, সে কতদিন ধরে এই কাজটা করছিল আমি জানতে পেরেছি, সেই র্যাকেটের মোটামুটি যারা আছে প্রত্যেককে ধরতে পেরেছি। ফলে এই কারণে এই কেসটা চাপা পড়ে গেছে। এই যে পেহেলগামের যে ঘটনার মতো এটা এত মানে সারা দেশ ভরে এত হইচই বা অন্য কিছু হয়। আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, ওইটা তো আমার কাজ করার অভিজ্ঞতায় স্বতন্ত্র মিডিয়ার ক্ষেত্রে হয়েছে। 26/11 রিপিটে যাচ্ছি, আমি রিপিট টেলিকাস্ট যাচ্ছি। 26/11 তুমি তো ফর্মে কাজ করেছো, আমি তখন তুমি গেছো বহুবার। আমি মোটামুটি এই ডিজিটাল মিডিয়া থেকে আসার পর থেকে আমি মোটামুটি প্রতি বছর মুম্বাই, এবারও আমি গেছিলাম। তো ওখানে কামা হসপিটাল, যেখানে সন্দীপ ব্রাহ্মণ তিনি তখন জুনিয়র নার্স ছিলেন, তার ইন্টারভিউ করেছিলাম আমি, আর রঘুনাথ পরব যখন এই আজমল কাশাপরে যখন অ্যাটাক করছে সে সময় উনি দেখেছিলেন, তিনি ইন্টারভিউ দিতে কেঁদে ফেলেছিলেন। আর হচ্ছে যে ওই যে যিনি প্রথম অ্যানাউন্সার ঝাঁঝি, এখন তিনি ট্রেনের চালক, ওখানকার সিপিআর আমায় চেনে ব্যক্তিগত। আরব সাগর পারে উত্তপ্ত হয়েছিল, কান্নাকাটি, রক্তাক্ত পরিস্থিতি। তুমি ভাবো 2008-এর পরে আমরা কিন্তু শিক্ষা নিতে পারলাম না, আমাদের ফেলিওরনেস তো আছেই না। সেই অর্থে দেখো হয়েছিল তো, তারপরে ধরো আমি বলছি 2011-তেই তো 2012-তে প্রবাবলি 2012 জুলাই প্রবাবলি
যদি আমি খুব ভুল মানে 11 বা 12 জুলাই বম্বেতে তো জোড়া বিস্ফোরণ হয়েছিল, সেটাতে জাভেরি বাজারে হলো আর হচ্ছে অপেরা হাউস হলো। কিন্তু যেটা হচ্ছিল তো অনেক বড়। না, একটা জিনিস আমি বলছি না, 26/11 অবশ্যই বড়, ভারতবর্ষ ওইরকম হাইয়ে অ্যাটাক কোনদিন হয়নি। আমি যেটা বলছি সেটা হচ্ছে এর পেছনে 26/11টা ধরো একটা পার্ট হচ্ছে পাকিস্তানের কনস্পিরেসি ছিল। এইটা আমাদের দেশের মধ্যে যে ইন্ডিয়ান মুজাহিদিন বলে যে সংগঠনটা গড়ে উঠেছিল, যেটার সঙ্গে তুমি লিঙ্ক করতে পারবে, আমাদের আমেরিকান সেন্টার অ্যাটাক কলকাতায় হয়েছিল, যেটা আফতাব আনসারি এখন জেলে আছে, এইগুলো লিঙ্ক আছে ওইখানে। সেই যে যখন ইয়াসিন ভাটকালকে নেপাল থেকে ধরা হলো, তারপর থেকে কিন্তু দেশের মধ্যে দেখবে বিস্ফোরণের ঘটনাটা কমে গেছে। তখন ওই সিরিয়াল ব্লাস্টগুলো সব ইন্ডিয়ান মুজাহিদিন করাচ্ছিল, এখন ওই ধরনের নেই। 26/11টা অন্য কনটেক্সটে খুব চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে যেই রাস্তাটা দিয়ে ওরা সমুদ্র করে ঢুকেছিল কাসবরা, সেই রাস্তা দিয়ে কিন্তু 93 সালে যখন ব্লাস্ট হয়েছিল তোমার টাইগার মেননরা কিন্তু ওই রুট দিয়ে কিন্তু আরডিএক্স ঢুকিয়েছিল। তার মানে হচ্ছে 93 সালের পরে 2008 এত বছর পরেও কিন্তু ওইটা অরক্ষিত আছে, বোঝা যায় যে সেখানে কোনো গার্ড দেওয়ার ব্যবস্থা ছিল না, ওইখান দিয়ে কিন্তু ঢুকেছিল। ফলে আমাদের কিন্তু গোয়েন্দা ব্যর্থতাটা তুমি অস্বীকার করতে পারবে না, যে সরকারি আমল থাকুক না কেন। গোয়েন্দা ব্যর্থতা কিন্তু যে এখন হয়তো অনেক চেষ্টা হচ্ছে, বা আমি বলবো কিছু কাতে 20% 50% উন্নতি হয়েছে, কিন্তু তুমি যে আমেরিকায় যেমন হয়েছে, আমেরিকা কিন্তু ওই টুইন টাওয়ারের পরে কিন্তু আর কোনো জঙ্গি আনা হয়নি, আমরা কিন্তু সেটা আটকাতে পারি। কারণ একটা সমস্যা অবশ্যই মানা দরকার, যে আমাদের যে বর্ডার এলাকাগুলো আছে পাকিস্তানের সঙ্গে, সব জায়গায় তুমি কড়া প্রহরা দিতেও পারবে না। বাংলাদেশের সঙ্গে এখন স্বাভাবিক আমাদের সম্পর্ক ভালো নয়, বাংলাদেশের যে বর্ডারগুলো আছে সেখানেও তুমি তো সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে পারবে না। তো ফলে এই দুশ্চিন্তাটা কিন্তু আমাদের এই যে বর্ডার সংক্রান্ত, এটা কিন্তু থাকবে। একমাত্র এখানে হচ্ছে ঠিক টাইমে খোঁজ রাখা, আধুনিক যে প্রযুক্তি সেগুলো প্রয়োগ করা, এবং যাদের এখানে নিরাপত্তা কাজে দেবে তাদেরকে একদম ফিট এবং দক্ষ অফিসার দেওয়া, নাহলে কিন্তু এই ধরনের অ্যাটাক মাঝে মাঝে হতে থাকবে। আমার আরেকটা জায়গা আমি যাওয়ার অভিজ্ঞতা দিয়ে শেষ করব, সেগমেন্ট অনেক বড় হয়ে যাবে, ধাপে ধাপে হবে। পুঞ্চ সেক্টরের তুমি তার মানে আমার থেকে কাশ্মীরে অনেক বেশি বার গেছো, বেশি কাভার করেছো। হ্যাঁ, আমি অত কাশ্মীর গেছি, কিন্তু মানে তোমার মতো এত বেশি কাভার আমি করিনি কাশ্মীরে। ওখানে জায়গা আছে সুরানকোট বিধানসভা, ওখানকার যিনি বিধায়ক তিনি আমার বন্ধু লোক, চৌধুরী মোহাম্মদ আকরাম। ওনার বাবা একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, তখন জম্মু কাশ্মীর ভাগ হয়নি। উনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, এখন তিনি ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক। ওখানে একটা বর্ডার আছে ভারত পাকিস্তান, যেখানে প্রতি বুধবার খোলা হয়, সেখানে আমাকে নিয়ে গেছেন উনি। ওনার ছাদ থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। কেন বুধবার খোলা হয় কেন? ওখানে মার্কেটে বুধবার ট্রানজাকশনটা হয়, এখন বন্ধ আছে। একটা জায়গা আছে লাসাবা বলে জায়গা আছে, আচ্ছা, মানে সুইজারল্যান্ড থেকে তোমার কার্যত হার মানিয়ে দেবে। যাই হোক, এসব অনেকক্ষণ তো অনেক কথা থাকবে, অনেক তোমার পোর্টাল আরো ভালো হোক, আমি দেখি রেগুলার, আরো ভালো হোক, যাতে আমরাও ইন্টারভিউ দেওয়ার আরো সুযোগ পাই। না আমার তো সেটা হচ্ছে, শুনুন না, দর্শকদের বলছি, আমার ইন্টারভিউটা শোনার থেকে চিত্রতার কথা শুনবেন। না তুমি কাশ্মীর নিয়ে আমার থেকে তুমি কাশ্মীর নিয়ে অনেক বেশি চর্চা করেছো। মানে আমি কাশ্মীর গেছি 2-3 বার অ্যাসাইনমেন্ট করতে, কিন্তু তুমি অনেক বেশি বার গেছো, সেটা তো আমি নিজেও জানি। আবার যেন যেতে পারি। আচ্ছা, ছিলাম বুড়িশোল, ছিলাম হচ্ছে সত্যধর মাহাতো, ছিলাম কিষানজি, তারপরে চলে গেলাম হচ্ছে আমরা হচ্ছে পুলওয়ামা আমি দেখেছি, তারপরে চলে গেলাম বৈশারণ ভ্যালি, তারপর 2008 একটু ব্যাকে গেলাম মুম্বাই, আরব সাগরের পারে সমুদ্র লেহের আমি দেখেছি। কামা হসপিটাল হয়েছে, আর যে বসে যার সঙ্গে কথা বলছি প্রেস ক্লাবের মাঠে, আমার অগ্রজ তো বটেই, আমি তোকে শ্রদ্ধা করি, শেখার শেষ নেই, শিখতেই হবে। তাই চিত্রদীপ চক্রবর্তী আনরিভিল স্টোরি দ্য কোয়েরি পর্ব দেখাবে। এখন আমি কলকাতা থাকি না, চিত্রদা অনেক দূরে থাকি, 120 কিলোমিটার দূরে থাকি, একটা প্রান্তিক জায়গা, কিন্তু বর্ধমান উন্নত। বর্ধমান প্রান্তিক কথা, বর্ধমান যথেষ্ট উন্নত সমৃদ্ধ জায়গা, মানে আমাকে কলকাতা আসতে হয় না। আসো, কিন্তু বর্ধমানকে ছোট করার কোনো জায়গা নেই, বর্ধমান খুব অভিজাত, মানে খুব সম্ভ্রান্ত জায়গা। তোমাকে অভিনন্দন রইল বর্ধমান আসার জন্য, শক্তি করে ল্যাংচা আর আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। আজ এনার পরিচয় তো দিলাম, চিত্রদীপ চক্রবর্তী ভারতবর্ষকে অত্যন্ত গুণী সাংবাদিক, পশ্চিমবঙ্গে তো বটে। নমস্কার, আপনারা নজর রাখবেন, কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস মতামত আমাদেরকে উজ্জীবিত করতে পারে। আর চিত্রদার কাছ থেকে আমারও কিছু অনেক শেখার আছে। গুরুই হতে চেলা হতে হয়। নমস্কার।